হ্যাঁ হ্যালো, ব্লগ আর চলে এসেছি। আজ কোথায় এসেছি? তুলিকা আর্ট অ্যান্ড কালচারে। কেন? ওদের আজকে বাৎসরিক অনুষ্ঠান দুদিন হয়, 16 এবং 17। তো গত বছরও এসেছিলাম, এবছরে এসেছি। চলুন আমার সাথে আসুন। দাঁড়াবি না, কান চাপাটি দেবো তো, কাম জানা তুই বহুত বেড়েছিস তুই। পুরো এই এলাকাটা মোটামুটি সুন্দর করে সাজিয়ে তোলে। সিট অ্যান্ড ড্র এক্সিবিশন হয়। তার কাছেই যাচ্ছি। হ্যাঁ, পেয়ে দাও সোমনাথ, কি খবর? হ্যালো হ্যালো, চলে এসেছি। এই বছর নিয়ে ক বছর হলো? 2026। এই বছর নিয়ে 36 বছরে পড়লো। 36 বছর ধরে? বছর পেরিয়ে এলাম। তুমি 36 বছর ধরে এই লড়াইটা আস্তে আস্তে লড়াই করতে করতে জিতেও গেছি। গেছো। এবার আশা করি জিতবো। তো এই দুদিন মানে 16ই জানুয়ারি এবং 17ই জানুয়ারি কি কি অনুষ্ঠান হয়? 16ই জানুয়ারি রেস্কিউ, ক্যালকাটা রেস্কিউ, ওর টিম আসবে। ওরা বাচ্চাদের নিয়ে কাজ করে, পথ শিশুদের নিয়ে। তো ওদের টিম আসবে, 50 জন। সিট অ্যান্ড ড্র করবে। নানান সামগ্রী আমরা ওদের হাতে তুলে দিই। ড্রয়িং প্যাস্টেল থেকে আরম্ভ করে, বোর্ড থেকে আরম্ভ করে, পেন্সিল থেকে সব কিছু দিই। ওরা খালি হাতে এখানে আসে। আচ্ছা, আপনাদের একটা সুন্দর জিনিস আপনারা জানেন হয়তো অনেকেই যারা আমার ভিডিও দেখেন, যে সোমনাথের সাথে আমার শক্তি সম্মান দিয়ে জার্নি শুরু 2022-এ, এবং ও থ্রু দিয়ে আবার রঞ্জন কুর্মীকে পাই। রঞ্জন কুর্মী কিন্তু ওরই স্টুডেন্ট। ও কিন্তু যে ব্লগটা করেছিল রঞ্জন কুর্মী এই বছর, সেখানে কিন্তু বলেছিল আমার স্যার হচ্ছে সেই সোমনাথ চৌধুরী, উনি হচ্ছেন স্যার। মানে আমার আবার স্যার না, উনি আমার ডন, মানে ওনাকে আমি ডন হিসেবেই বলি। তো আপনি ডন তো? আমি কখনোই ডন হতে যাবো না। হ্যাঁ, আপনি আমার কর্মক্ষেত্রে ডন হতে। আপনি রং আর তুলি কর্মক্ষেত্রে, কর্মক্ষেত্রে ডন তো অবশ্যই। তো এই বছর কিন্তু আমাদের যে কালার্স অফ কারেজ আমরা সেকেন্ড ইয়ার করলাম, এই বছর কিন্তু আমরা লাস্ট ইয়ারকে টপকে গেছি। লাস্ট ইয়ারের আমাদের টোটাল সেল হয়েছিল 49,000, আর এই বছরের সেল হয়েছে 1,04,000 টাকা। 1,04,000 টাকা। এবং তোমার খুব গর্ব হওয়া উচিত, তোমারই একজন স্টুডেন্ট রঞ্জন কুর্মী, সে কিন্তু 2জন বেস্ট সেলিং হয়েছে। রঞ্জন কুর্মী কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট সেলার। বাহ। এবং ও সেটা বলেছে যে খুব স্ট্রাগল করেছে, খুব করেছে। ও যেরকমভাবে ছবি আঁকে পায়ে তুলি ধরে, ও আমার মানে কর্তব্যের বাইরে। আমি ভাবতেও পারিনি ওরকম। তুমি যখন রঞ্জনকে তোমার কাছে পেয়েছিলে তখন ওর কি স্ট্রাকচার ছিল? সে কোন জায়গা থেকে ওকে তুলে? না, ও তখন করতো কি, ছবি আঁকে যেরকম বাচ্চারা ভালো লাগা ছবি, এই ছবি খুঁজে খুঁজে ভালো লাগা ছবি আঁকতো। আমি বললাম এরকম করে তো হবে না, তুমি একটা জায়গায় পৌঁছতে গেলে এইভাবে করতে হবে তোমার ড্রয়িংগুলো, তবে তোমার কাজ হবে, নাহলে হবে না। এটুকু তোমার বলে দিলাম। তখন ও কথাগুলো শুনলো। যে চলতে চলতে ওর একটা ভেতরে হলো যে আমি স্যারের জায়গাটায় পৌঁছবো, মনে মনে একটু থাকতো। আমি বললাম এটাই আমি চেয়েছিলাম, কিন্তু ওকে অন্য দিক দিয়ে পৌঁছতে হবে। আমি যেটা করতে পারি সেটা তো ও করতে পারবে না, কারণ ওকে ওর মতন অ্যাক্রিলিক ক্যানভাস ধরতে পারবে না। কঠিন দিন, শক্ত, ওটা চাপ পড়বে বেশি। যার জন্য ওয়াটার কালারটাও বেছে নিচ্ছে, খুব ভালো করে ওয়াটার কালারটা। তো আমি বলেছি তুমি ড্রয়িংটা কিন্তু করে যাও। ড্রয়িংটা যদি করতে পারো তাহলে তুমি একটা দৃষ্টান্তে পৌঁছে যাবে। এবং সেটা এটা কিন্তু এগোচ্ছে, মানে ওর মতন করে ও কিন্তু একটা স্কেল আপ করছে আস্তে আস্তে, মানে এগোচ্ছে, এটা বলতে পারি। আমি যেটা দেখলাম ওর মধ্যে, ও যেমনি আগে কথা বলতে পারতো না, কমিউনিকেশন করতে পারতো না, মানে কোন ছবিটা প্রাইস কোটিং করতে পারতো না, এবার কিন্তু প্রাইস কোটিং করেছে। মানে ওটা এক্সপিরিয়েন্স কিন্তু হয়েছে। এই যে ধরো তোমার কাছে তো প্রচুর ছাত্র, মানে তোমার মানে এই তুলিকায় কত স্টুডেন্ট এখন, মানে এই বছরে 150-র কাছাকাছি ঘোরাঘুরি করে। এবং এই মানে এদের চাই না, এদের থেকে তো ধরো সোমনাথ অনেকেই এখন এস্টাবলিশ বিভিন্ন জায়গায়। তো এই আনন্দটা কিভাবে উপভোগ করো? ওর আনন্দে তো আমি সব প্রোগ্রামগুলো করি, যেটাও শিখুক তার সঙ্গে। শুধু ছবি আঁকবে কেন, সোশ্যাল কাজগুলো শিখুক। সোশ্যাল যে কাজগুলো আছে, যারা পিছিয়ে পড়েছে, যারা ছবি আঁকার জগতে নেই কিন্তু তারা অনেক পেছনে, তাদেরকে একটু এগিয়ে কী করে আসতে হয় শেখাতে হবে। তো অন্য অনেক বহু দিক আছে, শুধু আঁকা তো নয়, সেই দিকে এগোক না, ইন্সপায়ার হোক, ও করুক। আমি এটা আশা করব। আর আমি করে যাচ্ছি, ওইভাবেই করে যাচ্ছি। এবছরও তাই করে গেছি। গত বছর যেরকম করেছি তার থেকে অনেক বেশি সাড়া এখন পেয়েছি। অনেক বেশি দেখছি ও চাকরি করছে, ও চাকরি করছে, এরকম একটা জায়গায় ঢুকেছে। পেটের একটা মানে সিদ্ধান্তে পৌঁছেছি কীভাবে চালাবো আমার জীবনটাকে, এটা পেয়েছি। তো যাই হোক, এভাবেই এগোবো। আমি নিজে বড় হয়ে যাবো, আমি আশা করি এবং করি না। ধরো ফিজিক্যালি চ্যালেঞ্জ, ডিসেবল, এই শব্দগুলো তোমার কাছে খাটে না।
তোমার কাছে মনে করি না, মনে করো মনে না, করি না। এবং তুমি সেটা দেখো প্রমাণ করেছো। তুমি তোমার নিজের কর্ম, তুমি নিজে দেখেছি আমি। তোমার মতন স্পেশালি প্ল্যান মানে রয়্যাল এনফিল্ড চালাচ্ছ। তো এই যে সবাই পারে, এই যে চেষ্টা করি। হ্যাঁ, তার এই যে মনের শক্তিগুলো, এটা কি করে তুমি অর্জন করেছো? প্রথম থেকে তো ভেবেছি যে অনেক বড় যুদ্ধ আমার জীবনে এসেছে, এই যুদ্ধে ওভারকাম আমি হব, এটা আশা করেছিলাম। আর এই যুদ্ধটা আমি যুদ্ধ মনে করিনি। আর জীবনে যুদ্ধ না থাকলে জীবনই নয়। তোমার জীবনে যদি কোনো যুদ্ধ না থাকে, এই যুদ্ধ করে যাচ্ছ তুমি তোমার ফিল্ডে, এটা না থাকলে তুমি নয়। অনেক অনেক মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে, তুমি একজন তো বেরোবে না তার মধ্যে। কিন্তু যুদ্ধ করতে হবে। যারা প্রকৃত যুদ্ধ করতে পারে, নিজেকে ছেড়ে অন্যকে নিয়ে, তারাই কিন্তু এগিয়ে আসবে সামনে। এই যে ধরো আজকে তুমি রয়্যাল এনফিল্ড চালাচ্ছ, যেখানে তোমার যেখানে ইচ্ছে লোয়ার যাচ্ছি। পোর্শনের মুভমেন্টটার মানে নেই বলতে গেলে, তো এই যে তোমার ধরো তোমার এই ভিডিওটা আজকে যারা দেখবে, ধরো সেম কন্ডিশনও প্রচুর মানুষ, তুমি যেটা পারছো তারা পাচ্ছে না, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে তাদের চাও? চেষ্টাটা নেই বলে তাই। প্রথম তাদের জীবনে একটা চেষ্টা করতে হবে যে আমার জীবনটাকে একটা দিকে নিয়ে যাব। একটা বিন্দুকে তাকাক না, 10টা দিকে তাকাচ্ছে, কোনোটাতেই পৌঁছতে পারবে না। কি করে পৌঁছো? হয় নাকি একটা জীবনে তুমি 10 দিকে পৌঁছতে পারবে? পারবে না। একটা বিন্দু হবে, ওটা স্ট্রং হবে। এ ওয়ান মাস্টার ডগ যেরকম, ওটা করুক, তবে তো হবে কাজে, নাহলে তো কিছুই হবে না জীবনে। হচ্ছে না, এই এতে খুব ভোগে ওরা, এই হচ্ছে না। যাই হোক, আশা করছি যে 100 জনকে নিয়ে লড়লেও অন্তত 10 জন তো বেরোচ্ছে। আজকে যেমনি একটা অনুষ্ঠান হচ্ছে, কালকে কি প্ল্যান আছে? মানে 17 কালকে তারিখে দেখো, থ্যালাসেমিয়া, আমার ভেতরে থ্যালাসেমিয়া বাচ্চাগুলো, ভাই বোনেরা রয়েছে, ওরা তো এফেক্টেড, ওরা ভিক্টিমাইজ আর কি হতে। আমি জানি জীবন কতদিন থাকে না থাকে কেউই জানে না, তাদের গার্জেনরাও জানে না। জানে না। তো এইটা যেন আমার ভেতরে ওই দিন থেকেই ভেতরে ছিল যে এরা তো কতদিনের জীবন এদের, আমি জানি না। থাকে না থাকে, কিন্তু খুব রেয়ার থাকে ওরকম। আর এরা একমাত্র রক্তের জন্য বেঁচে থাকে। রক্ত যদি পায় তাহলে সারা জীবন বেঁচে থাকতে পারে। এত এক্সপেন্সিভ ওষুধ, দামি ওষুধ। তো যাই হোক, এইটা মনে হয়েছিল, যার জন্য ওদেরটা কিন্তু আমি কন্টিনিউ করে যাচ্ছি। ওরা ওই ছেলেমেয়েরা রাস্তায় নামতো না, ডাস্ট অ্যালার্জি, হ্যান্ড অ্যালার্জি, ত্যান অ্যালার্জি করতো। আমি জোর করে ওকে প্রথম নামাই সিট অ্যান্ড ড্রপ। সে সোসাইটি পুরো জানে, খুব ভালোবাসে সোসাইটি আমাকে, এটা ঘটনা। তো সোসাইটি সবসময় চায় ওদের সাথে থাকি, কোনো প্রোগ্রাম হলে আমাকে ইনভাইট করে। ওরা ওদের মেম্বার ছাড়া কাউকে ইনভাইট করে না, ওদের নিয়ম ওটা। তো যাই হোক, এরকম করে নিয়ে ভেতরে ঢুকে গেছে, এখনও তাদেরই চলছে। কালকে আগামীকাল আছে ওদের বাচ্চা, হ্যাঁ, মানে আসবে ওরা। গত বছরে আমি সেকেন্ড দিন এসেছিলাম, তখন ওদের সেদিনকে ওদের চলছিল। হ্যাঁ। তো এই যে ধরো, মানে এটা একটা তো হিউজ কস্ট, মানে তোমার 2 দিন ধরে একটা অনুষ্ঠান করা, এইটা তুমি কিভাবে ফান্ডিংটা কালেক্ট করো? আমি পার্সোনালি যা ইনকাম করি জীবনে, সেইটার থেকে আমি মনে করি আমার একটা দিন আসছে যেটা বছরে আমি খরচা করবো। তুমি জমাও, কারণ সংসার বলে কিছু নেই, এটাই সংসার। অত বড় সংসার আমার পার্সোনাল সংসার হতো না, বরঞ্চ অনেক বাধা আসতো, আমি জানি। সেই বাধা অতিক্রম করেছি প্রথম, যে আমি কিছু করব না, এই সংসারটাকে বড় করব। তো সেরকম ইনকামের থেকে আমি ওটা আলাদা করে ভেবে নিই যে এইবার আমি এইভাবে খরচা করব। এই খরচাটা করে আমার খুব আনন্দ হয়, সংসারের মতো, মানে একটা সংসারে খরচা করছি আমি, এরকম একটা মনে হয়। তো এটা তোমার এক্সটেন্ডেড একটা পরিবার হয়ে গেছে, সবাই আসে, স্টুডেন্ট, মানে ছেড়ে চলে গেলেও থাকে আমার, মানে তারা স্টুডেন্টরা যারা এই দুদিনে যারা চলে গেছে বাইরে কাজ করে, তারাও কখনো না কখনো এসে, মানে এটা তোমার একটা কার্নিভালের মতন হয়ে যাচ্ছে। মানে এই দুদিন একটা কার্নিভাল, যাতে সবাই সবার সাথে এই অক্সিজেনটা আমি সারা বছর ছাড়াই, যে আবার মানে আবার আসছে, কালকে শেষ হবে, মানে আবার তুমি নেক্সট ইয়ারের টার্গেট হয়। মানে আমরা তো জীবনের ছোট ছোট স্বপ্নগুলোই আমাদের বাঁচিয়ে রাখে, অবলম্বন স্বপ্ন। তো এইগুলোর কতটা, মানে আমরা যে অনেক সময় না স্বপ্ন দেখতে ভুলে যাই, মানে স্বপ্ন দেখি না, স্বপ্নটা দেখা কত জরুরি। খুব প্রয়োজন স্বপ্ন দেখা। আজকে যে স্বপ্ন দেখবে না, তবে বাস্তব নিয়ে একটু স্বপ্ন দেখুক, অবাস্তব নিয়ে স্বপ্ন দেখলে চলবে না। মেঘে ঘুরে বেড়াচ্ছি বললে হবে না, পাটা যেন জমিতে থাকে বাস্তবে, সেই স্বপ্নটা দেখুক। এই প্রেম প্রীতি যত হচ্ছে ওগুলো স্বপ্ন নয়, পা থাকে না মাটিতে, বড় ওই জন্য খুব আফসোস বোধ করে, কি করলাম। তো আমি বলবো ওই রকম একটা ভ্রান্ত একটা জায়গায় গিয়ে লাভ নেই কোনো। ওটা একটা ফানি ওয়ার্ল্ড, সবার জীবনে থাকে, সবাই ভাবে, কিন্তু এটা বাস্তবে একটু ভাবুক, বাস্তব নিয়ে ভাবুক, ওর জীবন সুন্দর কাটবে। মানে একটা জীবন কিন্তু অনেকটা জার্নি, সেটা কিন্তু অনেকেই বোঝে না, ভাবে বোধহয় এটাই বোধহয় লাইফ। আমি একটু বলবো যে ক্যামেরা পার্সনকে একটু গিয়ে
তুলিকা যেখানে ছোট্ট একটা অফিস, ছোট্ট একটা ঘর, ছোট্ট একটা সুন্দর স্ট্রাকচার রয়েছে, আমরা কথা বলছি, তুই একবার চট করে ঘুরিয়ে দেখিয়ে আন জিনিসটা। তো এই যে ধরো আমরা ধরো এই বছরে একটা তুমি টার্গেট ছিল, সেটা তুমি অ্যাচিভ করছো, তুলিকাকে আগামী কয়েক বছরে কোথায় দেখতে চাও আরো? তুলিকাকে দেখতে চাই মানে তুলিকার ভেতরে যারা ইনভলভ আছে, যারা শিখতে আছে, কিছু পেতে আছে, আমি চাই তাদের মধ্যে যেন আরও বৃদ্ধি পায়, আরও নতুন নতুন আসুক, আরও নতুন নতুনকে নিয়ে আমি লড়ি, চ্যালেঞ্জ করে, যে পারে না তাকে পারাই, আর সে ভাবে না তাকে ভাবাই, এরকম একটা আমার মনে হয় সব সময়ের জন্য। এটাই হচ্ছে ওর দুনিয়া, যেই দুনিয়ায় ওর সব কিছু তৈরি করে, ক্রিয়েট করে, ম্যাজিক আনার চেষ্টা করে এবং ম্যাজিক করেও। তো আমার মানে তোমার সাথে ধরো আমার সম্পর্ক কত বছর হয়ে গেল? প্রায় অনেক বছর। 2022-এর মানে আমরা 20-21 থেকে বোধহয় ওই কোভিডের টাইম থেকে আমরা বোধহয়, হ্যাঁ সরোজগুপ্ত ক্যান্সার হসপিটাল এবং অর্ণবদা, অঞ্জনদা একটা ইভেন্টে আমি ওদের ওখানে গিয়েছিলাম, সেখানে সোমনাথ এসেছিল, তারপরে আমি যেচে ওর সাথে আলাপ করি এবং আলাপটা কখনো বন্ধুত্ব হয়ে যায়, মানে রিলেশনশিপ, হ্যাঁ, এবং তার জন্যই ওকে আমি ডন সম্বোধন করতে পারি যে ও আমার। তোমাকে আমি ভাবি না তো এরকম ব্যাপার, যদি বাইরে করছি তোমার কিছু, তুমি যে উঁচুতে উঠছো আমার আনন্দ হচ্ছে। এই যে ও আমার গ্রোথটা দেখেছে, ও মানে যখন থেকে 2022 থেকে শক্তি সম্মান শুরু, প্রথম বছরই প্রায়, এবং কিভাবে আমি লড়াই করে স্টেপ বাই স্টেপ নিচ্ছি, একমাত্র সাক্ষী বোধহয় পুরো জার্নিটা শক্তি সম্মান বা যা যা করি, কালার্স অফ কারেজ, এবং কালার্স অফ কারেজ করবো এই প্ল্যানিংটা ওর এই ঘরে বসেই হয়েছিল, মনে আছে? এই যে আমরা এরকম একটা এক্সিবিশন করবো, এই করবো, এটা কিন্তু সূচনা হচ্ছে ওর তুলিকাতে আমরা বসে একদিন প্ল্যান করেছিলাম এরম যদি করা যায় ভাবছি, তখন ও বললো হ্যাঁ করো, যে হোক করে করো, এটা খুব ভালো হবে। তো অল দ্য বেস্ট সোমনাথ এই দুদিনের জন্য। আরো তুমি আসছো, গত বছর এসেছিলে, কথা হয়েছে, এবারও কথা হবে, এবং যত বছর তুলিকা চলবে করবে, আমি তত বছর দেখাও হবে, কথা হবে অবশ্যই। তো এই ব্লগটা এখানেই শেষ করব। তার আগে, শেষ করার আগে তুমি যদি যারা এই ব্লগটা দেখছে তাদেরকে যদি কোনো একটা পজিটিভ মেসেজ দিতে চাও, একটু যদি দাও। যারা এই ব্লগটা দেখছেন আমি তাদের বলবো একটু কিছু কিছু কথাগুলোকে একটু ভেতরে নিন, তাহলে আপনাদের জীবনে অনেকখানি সমৃদ্ধি ঘটবে। আর তার জন্য অরিজিৎদা রয়েছে, ওই অরিজিৎদার কাছে প্লেস করলে আরও উঁচুতে উঠতে পারবে, হাতে পড়লে অরিজিৎদা এগিয়ে দেওয়ার মানুষ অবশ্যই। আর জানি না অরিজিৎদা কত নিয়ে এগোচ্ছে, জানি না, সবাইকে নিয়ে এগোচ্ছে, সবাইকে এগিয়ে যাচ্ছে আমি বলবো। তবে নিজেদের কাজটা নিজেরা বোঝো, আর একটু স্বার্থপরতা নিজেকে ত্যাগ করো, আমি এটাই বলবো, আর কিচ্ছু বলবো না। সুন্দরভাবে কাটাও, মনে কিছু সব জানলা দরজা খুলে দাও মনের ভেতরে, তাহলে দেখবে অনেক বাতাস আসবে, অনেক পাবে, অনেক কিছু পাবে। বাতাসকে বন্ধ করো না, জানলা দরজা বন্ধ করো না, মনে সব খুলে রাখো, দেখবে নিশ্চয়ই একদিন উইন হবে তোমরা, অবশ্যই। খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো, আবার দেখা হবে, দেখা হচ্ছে, মাঝে তো দেখাই হবে। আর নেক্সট ইয়ার বলবো না, নেক্সট ইয়ার তো 2027-এ তুলিকার আবার অনুষ্ঠান, তার আগে তো দেখা হচ্ছে তোমার সাথে, আবার নতুন প্রোগ্রাম করো তুমি, একদম রেডি আছি তো। তো এই বছরও মানে কালার্স অফ কারেজে আসতে পারিনি, অনেকে আমি জিজ্ঞেস করলো যে সোমনাথ আসেনি, না শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে। তো খুব ভালো থাকো, এই দুদিন খুব ভালো করে হোক। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ব্লগ। যারা অরিজিৎ ব্লগকে দেখছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, সাবস্ক্রাইব করুন ভালো কিছু কন্টেন্ট পাওয়ার জন্যে। অরিজিৎ ব্লগটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার যে মেন ইউটিউব চ্যানেল আছে অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, পজিটিভ জিনিসকে দেখুন, পজিটিভিটি সঙ্গে রাখুন, আর পজিটিভিটিকে স্প্রেড করুন। ভালো থাকবেন সবাই।